আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই বছর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তাদের প্রচেষ্টাকে আর একটু সহজতর করার জন্য আমি লেকচার গাইডে যে নমুনা প্রশ্ন এবং মডেল টেস্টগুলো আছে সেগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করছি। আজকের এই পর্বে যে নমুনা প্রশ্নটি আছে সেটার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা আছে, একটা প্যাটার্ন দেয়া আছে, বলা হয়েছে প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয় করো। প্যাটার্নটার সংখ্যাগুলো, পদগুলো হচ্ছে 1, 4, 9, 16, 25। তো প্যাটার্নটা প্রথমে লিখে নিয়েছি। এরপর যদি আমরা এখানকার পার্থক্য হিসাব করে দেখি, পার্থক্য তাহলে দেখো এখানে 1 আর 4, 4 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 3। তারপর 9 থেকে 4 বিয়োগ করলে পাবো 5। এভাবে করে প্রত্যেকটা পরের পদ থেকে আগের পদ যদি বিয়োগ করি তাহলে সেটা পার্থক্য পাওয়া যাবে। এই ক্ষেত্রে 7, তারপরে এইখানে হচ্ছে 25 থেকে 16 বিয়োগ পাওয়া যাবে 9। তো এখানে পার্থক্যের মধ্যে দেখো আবার একটা প্যাটার্ন আছে। এখানকার পার্থক্যগুলো সমান না, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পাচ্ছে। 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, অর্থাৎ প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে আরো একটু হিসাব করতে পারি এরকম করে। 3, এটা তো 3 থাকলো। 5কে এরকম করে ভেঙে দেখাতে পারি। 5কে ভেঙে 3 যোগ 2 এভাবে লিখতে পারি। তারপরে এটাকে হচ্ছে যে 5কে ভেঙেছি, 7কে যদি ভাঙি নিচে লিখি তাহলে আগের যে 5 তার সাথে আবার 2 যোগ, 5 যোগ 2। তারপরে 9কে যদি ভাঙা হয়, আগের যে 7 পার্থক্য তার সাথে আবার 2 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পার্থক্য প্রতিবার 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন কথায় লিখতে পারি যে দেখা যাচ্ছে প্যাটার্নটির পদগুলোর পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরের যে পার্থক্যটা, এখানে যেহেতু 9 পার্থক্য, পরের পার্থক্য হবে 9 আর 2 11। তো পরবর্তী পার্থক্য হবে পরবর্তী, সুতরাং চিহ্ন দিতে পারি এখানে। পরবর্তী পার্থক্য হবে 9 এর চেয়ে 2 বেশি, অর্থাৎ 11। তো পরের পার্থক্য যদি 11 হয় তাহলে পরের সংখ্যাটা 25 এর সাথে 11 যোগ করলে পাওয়া যাবে, অর্থাৎ প্যাটার্নের পরবর্তী সংখ্যা। সুতরাং পরবর্তী সংখ্যা 25, তার সাথে হচ্ছে 11 যোগ করে দিলে পাবো 3, 6, 36। তো এই ছিল 1 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর 2 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ প্রশ্নটা বলা হয়েছে যে একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে অলরেডি সেটা বিক্রি করা হয়েছে। বলা হয়েছে যে যদি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তো সেই ক্ষেত্রে 10% লাভ হতো। ক্রয় মূল্য এখানে দেয়া নেই, ক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্য দেয়া নাই, বিক্রয় মূল্যের একটা ডিফারেন্স দেয়া আছে, পার্থক্য, যে যদি আরো 1000 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে 10% লাভ হতো। তো ক্রয় মূল্য দেয়া নাই, আমরা ক্রয় মূল্য প্রথমে ধরে নিয়ে হিসাব শুরু করি। এটা 2 নম্বর প্রশ্নটা। ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে প্রথমে যে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে সেই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য
10% ক্ষতি মানে 100 টাকাতে 10 টাকা লস, 100 থেকে 10 বিয়োগ, তাহলে 90 টাকা। আবার পরবর্তীতে 10% লাভের কথা বলা হয়েছে। 10% লাভে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য এক্ষেত্রে 100 এর সাথে 10 যোগ, পাশে লিখে দিই 110 টাকা। দেখো ক্রয় মূল্য 100 টাকা হলেই 10% ক্ষতিতে 90 টাকা বিক্রয় মূল্য, আর 10% লাভের বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 20 টাকা। এটা বিয়োগ করে দেখাবো আমরা। পার্থক্য হচ্ছে 20 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 100 টাকা ক্রয় মূল্য ধরে নিয়ে এই হিসাবটা করেছি, অর্থাৎ 90 টাকা মূল্যে যেটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে 10% ক্ষতিতে, সেটা যদি আমরা 110 টাকা বিক্রি করতাম তাহলে 20 টাকা লাভ হতো, অর্থাৎ 20 টাকা বেশি বিক্রয় মূল্যে যদি বিক্রি করা হতো তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো এখানে এই বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করে দেখাই, যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য সেটা হচ্ছে 110 থেকে 90 বিয়োগ, অর্থাৎ 20 টাকা। তো বিক্রয় মূল্য আমরা লিখতে পারি এখন যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের বের করতে হবে যে বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে, হ্যাঁ 1000 টাকা বেশি কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত বের করতে হবে সেটা। তো 20 থেকে 1000 এর হিসাব বের করতে হবে, তাহলে ওই দিক দিয়ে হবে প্রথমে 1 এর হিসাব, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য 100 এর সাথে 20 ভাগ, তারপর সুতরাং বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 এর সাথে 1000 গুণ, আর নিচে হলো 20। এটা যদি হিসাব করি 20 দিয়ে 100 কেটে 5 হয়, 5 তার সাথে 1000 গুণ করে দিলে হচ্ছে 5000 টাকা। তার মানে ছাগলটার ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। এরপর বন্ধুরা 3 নম্বর প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে একটা পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, পুকুরের চারপাশে যে পাড় থাকে সে পাড়েরও বিস্তার দেয়া আছে, পাড়টুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভেতরের এটা মনে করো যে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ 60 মিটার, আর যে চারপাশ দিয়ে পাড় দেখানো হয়েছে সেই পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, চারপাশে 3 মিটার করে। তো এই পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে সেটা। তো সেটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত এই যে মূল যে পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে, যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেটা দিয়ে। এরপর পাড় যুক্ত করে পুকুরের যে দৈর্ঘ্যটা হচ্ছে পাড় সহ, এপাশে 3 এপাশে 3 যোগ করলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে, একইভাবে প্রস্থ পাওয়া যাবে। সেই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। অতঃপর পাড় সহ ক্ষেত্রফল থেকে শুধু যে পুকুরের ক্ষেত্রফল সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পাড়ের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা প্রথমে লিখে নিতে পারো, তবে নিষ্প্রয়োজন। পুকুরের ক্ষেত্রফল সরাসরি লিখে দিই, পুকুরের ক্ষেত্রফল আমি এই যে নিচে করছি হিসাব, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ 60 মিটার। এখানে সূত্র লিখেও সময় নষ্ট করার প্রয়োজন নাই, এটা বর্গ মিটার একক,
একক লিখতে হবে ঠিকঠাক। 6 48 আর হচ্ছে 2টা শূন্য, 4800 বর্গমিটার। এটা হচ্ছে মূল যে পুকুরটা সেটার ক্ষেত্রফল। এরপর আমরা দৈর্ঘ্য আর প্রস্থ, পার সহ যে দৈর্ঘ্য প্রস্থ সেটা নির্ণয় করব। পার সহ পুকুরের দৈর্ঘ্য, পুকুরের যে মূল দৈর্ঘ্য তার চারপাশ দিয়ে পার আছে, এই পাশ থেকে 3 মিটার, এই পাশ থেকে 3 মিটার যোগ করলে হচ্ছে পার সহ দৈর্ঘ্যটা পাওয়া যাবে। বা দুই পাশ থেকে 3 মিটার যুক্ত করতে হবে, এই জন্য 3 গুণ 2 অথবা 3 যোগ 3 লিখতে পারো, দুই পাশের 3 আর 3 মিলে। তো 3 দুগুণা 6 আর হচ্ছে 80, 86 মিটার। পার সহ পুকুরের দৈর্ঘ্য একইভাবে পার সহ পুকুরের প্রস্থ 60 মিটার, তার সাথে একইভাবে 3 এটা যোগ গুণ 2 মিটার। 3 দুগুণা 6 আর 7, 66 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল, সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ 86 আর হচ্ছে 66, গুণ করে দিলে পাবো, এটা এখন বর্গমিটার একক ক্ষেত্রফল যেহেতু। 86 আর 66 ক্যালকুলেটরে গুণ করে দেই। 86 গুণ 66, 5676, 5676 বর্গ মিটার। এটা হচ্ছে পার সহ ক্ষেত্রফল। আর এই যে 4800 এটা শুধু ভেতরের যে পুকুরের অংশটুকু সেটুকুর ক্ষেত্রফল। তাহলে পারের ক্ষেত্রফল এই 5676 থেকে 4800 বিয়োগ 4800, তাহলে 876 এগুলোর একক বর্গমিটার। যেমনটা বলছিলাম, এককের দিকে সবসময় খেয়াল রাখতে হবে, যেখানে যেখানে প্রয়োজন এককটা সঠিকভাবে লিখতে হবে। তো এই হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, যেটা এই 3 নম্বর প্রশ্নটাতে নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটা বীজগণিতের অংশ থেকে বলা হয়েছে x plus y is equal to 14 এবং x minus y is equal to 4 হলে 2 into x square plus y square এর মান নির্ণয় করো। বেশ সহজ প্রশ্ন। x plus y এর মান দেয়া আছে, x minus y এর মান দেয়া আছে 14 এবং 4। প্রদত্ত যে রাশিটা যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে 2 into x square plus y square। তো এটা সূত্র যদি তোমাদের খুব ভালো করে জানা থাকে বুঝতে পারবে যে এই 2 into x square plus y square অর্থাৎ 2 into a square plus b square এর সূত্র আছে একটা, সেই সূত্রানুসারে হচ্ছে x plus y whole square মাঝখানে প্লাস x minus y whole square। 2 into a square plus b square এর সূত্র a plus b whole square plus a minus b whole square। 4ab যে সূত্র আছে সেটার মতোই 4ab সূত্র এখানে মাইনাস হয় আর এটার বেলাতে এখানে হচ্ছে প্লাস। তো সূত্র ভালো করে জানতে হবে। আর এটার এই সূত্রটা না জানলেও এখান থেকে এই দুইটা সমীকরণ সমাধান করে x y এর মান বের করেও এখানে সেই মান বসিয়ে দিয়েও এটা করতে পারবে। তবে সব অঙ্কে তো আর এরকমটা করা যাবে না, তো সে কারণে সূত্র জেনে নিতে হবে যদি ঠিকমতো জানা না থাকে। তো এটা এখন শুধু মান বসিয়ে দিয়ে হিসাব করে দিলেই হয়ে যায়। x plus y এর মান হচ্ছে 14 স্কয়ার আছে প্লাস x minus y হচ্ছে 4 স্কয়ার। 14 স্কয়ার করলে 196 আর 4 এর স্কয়ার করলে হচ্ছে 16। 6 6 12, 2 9 11 আর হচ্ছে 2 212, 212। এই হচ্ছে 4 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, 5 নম্বর প্রশ্নটাও বীজগণিতের অংশ থেকে। এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে প্রশ্নে, বলা হয়েছে যে এই দুইটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বা সমহর অর্থাৎ হরগুলোকে সমান করতে হবে। হর সমান করতে চাইলে লবগুলোরও পরিবর্তন হবে।
এখন সেই সমান করার যে পদ্ধতি আছে জানো তোমরা নিশ্চয়ই। হরগুলোর প্রথমে লসাগু করতে হবে, যদি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় করতে হবে। এখানে অবশ্য উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই, সরাসরি আমরা লসাগু দিয়ে নিতে পারি। হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। এখানে একটা বিষয় খেয়াল করো যে ওপরে আর নিচে, এখানে যদি আমরা একটা পি কমন নেই নিচের পি এর সাথে, সেটা কেটে ছোট করতে পারবো। আবার এখানেও একটা পি কমন নেওয়া যাবে, সেক্ষেত্রে এখানেও একটা পি কাটা যাবে। তো ভগ্নাংশ দুইটাকে অবশ্য ছোট করে নেওয়া যায়, তবে সেটার এখানে প্রয়োজন নাই, কারণ ছোট করলেও সম্ভবত লসাগু একই রকমই হবে। তো শুধু শুধু ওইটা ছোট করতে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। হরগুলোর লসাগু হবে এখানে পি স্কোয়ার, সবচেয়ে পি এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে পি স্কোয়ার, আর কিউ এরও সবচেয়ে বড় ঘাত কিউ স্কোয়ার, অর্থাৎ লসাগু হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এরপরের নিয়ম হচ্ছে কি, যে এই লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হবে। পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ দিয়ে ভাগ করলে একটা কিউ থাকবে। যে ভাগফলটা পাওয়া যাবে এই যে প্রথম ভগ্নাংশ যেটার হর দিয়ে আমরা ভাগ করলাম, পি স্কোয়ার প্লাস পি কিউ বাই পি স্কোয়ার বাই কিউ। এই ভগ্নাংশের ওপরে এবং নিচে আমরা যে ভাগফলটা পেয়েছি কিউ, সেই কিউ দিয়ে গুণ করে দিব। পি স্কোয়ার প্লাস পি কিউ এই ভগ্নাংশের ওপরে এবং নিচে গুণ করব কিউ দিয়ে। কিউ দিয়ে গুণ করলে ওপরে এটা গুণ অবস্থায় রেখে দেই, গুণ করে দেখাতে পারো, জরুরি না। কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ। আমাদের লগটা যেমন হয় হোক, হরটাকে সমান করতে হবে, সাধারণ হর বা সমহর করতে হবে। তো হরের দিকে মনোযোগটা বেশি দিতে হবে। এটা গুণ করে দিলে পি স্কোয়ার কিউ স্কোয়ার। খেয়াল রাখবে যে হরটা আমরা যে লসাগু নির্ণয় করেছি, লসাগুর সমান হবে সব ক্ষেত্রে, প্রত্যেকটা ভগ্নাংশের হরই লসাগুর সমান হবে। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের বেলাতে লসাগু যেটা নির্ণয় করেছি পি স্কোয়ার কিউ স্কোয়ার, সেটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর পি কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে পি। তারপরে দ্বিতীয় যে ভগ্নাংশ পি স্কোয়ার মাইনাস পি কিউ ডিভাইডেড বাই পি কিউ স্কোয়ার, এই ভগ্নাংশের ওপরে এবং নিচে গুণ করব পি দিয়ে। পি স্কোয়ার মাইনাস পি কিউ, এখানেও পি দিয়ে গুণ, আবার নিচে যে পি কিউ স্কোয়ার সেটাকেও পি দিয়ে গুণ। তো গুণ করলে নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার অর্থাৎ লসাগু সমান হয়ে যাচ্ছে, আর উপরে এই পিটা গুণ অবস্থায় রাখছি, পি কিউ। তো এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা ভগ্নাংশ হচ্ছে যে প্রদত্ত দুইটা ভগ্নাংশ ছিল, সেই দুইটা ভগ্নাংশের সমহরে প্রকাশিত রূপ। তো শেষে তোমরা একটু কথা দিয়ে লিখে দিবে যে নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটা হচ্ছে এটা আর এটা। তো এটাই ছিল 5 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর 6 নম্বর প্রশ্নটা সমাধানের অঙ্ক, সমীকরণ সমাধানের অঙ্ক। দুইটা সংখ্যার যোগফল 150 এবং একটি অপরটির 4 গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। খুবই সহজ একটা প্রশ্ন, এটা নমুনা প্রশ্ন, যার কারণে আসলে শুধু প্রশ্নের প্যাটার্নটা বোঝানো হয়েছে, বেশ সহজ সহজ প্রশ্ন দেয়া আছে। আর তাছাড়া অনেকদিন পর হচ্ছে যে এই বৃত্তি পরীক্ষাটা আবার চালু হচ্ছে, যার কারণে আশা করা যায় যে প্রশ্ন সহজই হবে। তো যাই হোক, আমাদের সবভাবে প্রস্তুতি নিতে হবে। এটা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এটা দুইভাবে করা যাবে। তোমাদের যে বইতে যেমনটা আছে যে দুই চলকের সমীকরণ, দুই চলক ধরে নিয়ে তারপরে করতে পারো। আবার এটা খুব সহজ একটা প্রশ্ন, এক চলক ধরে নিয়েও খুব সহজেই করা যায়। তো এক চলক ধরলেই হচ্ছে সহজ হয়, আমি এক চলক দিয়েই করছি। তো দেখো, একটা সংখ্যা যদি এক্স ধরে নেই, মনে করি একটি সংখ্যা এক্স, যেহেতু বলা হয়েছে যে একটা সংখ্যা অপরটার হচ্ছে 4 গুণ, তো একটা যদি এক্স হয় অন্য সংখ্যাটা 4 গুণ 4x হবে। সুতরাং অপর সংখ্যাটি 4 গুণ অর্থাৎ 4x।
দুই চলক যদি ধরো একটা এক্স একটা ওয়াই, সেই ক্ষেত্রে দুইটা শর্ত দিয়ে দুইটা সমীকরণ গঠন করতে হবে, একটু ঝামেলা বেশি। আর আমরা একটা শর্ত ব্যবহার করে এখানে যে ধরার সময় একটা শর্তের ব্যবহার হয়ে গেল, বাকি যে শর্তটা আছে যে দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 150, যোগফল বা সমষ্টি 150, এখন সেই শর্তটা ব্যবহার করে আমরা সমীকরণ গঠন করে বাকি সমাধানটা করতে পারবো। তো আমরা লিখবো যে প্রশ্ন মতে সংখ্যা দুইটার যোগফল অর্থাৎ x প্লাস 4x সেটা দেয়া আছে 150। খুব সহজ হিসাব, x আর 4x যোগ করলে 5x ইকুয়াল টু 150। তো তাহলে x ইজ ইকুয়াল টু 5 টা ওই পাশে নিয়ে ভাগ করে দেই, 150 এর সাথে 5 ভাগ, 150 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 15 এর মধ্যে 3 বার আর একটা শূন্য, x হচ্ছে 30, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ বা সুতরাং যাই লিখো, অর্থাৎ একটি সংখ্যা 30 এবং অপর সংখ্যাটি এটার 4 গুণ, অপর সংখ্যাটি 4x, তার মানে 4 ইন্টু 30 অর্থাৎ 3 4 12, 120। তো সংখ্যা দুইটা হচ্ছে 30 আর 120। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 7 নম্বর প্রশ্নটা সেট থেকে দেয়া হয়েছে। এ আর বি দুইটা সেট দেয়া আছে, এ সেটের উপাদান হচ্ছে 3 4 5 এ আর বি সেটের উপাদান হচ্ছে 4 5 হলে এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি এর সংযোগ সেট নির্ণয় করতে হবে। সংযোগ সেট এ ইউনিয়ন বি সেট যে দুইটা দেয়া আছে প্রথমে লিখে নেওয়া হয়েছে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুইটা সেটের মধ্যে যা কিছু উপাদান আছে সবগুলো মিলেই হচ্ছে এদের সংযোগ সেট হয়। তো খেয়াল রাখতে হবে যে সংযোগ সেট আর হচ্ছে ছেদ সেট, ইন্টারসেকশন, এটার যে উল্টা। ইন্টারসেকশন থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে শুধু কমন উপাদানগুলো নিতে হয়, অর্থাৎ সাধারণ উপাদান। তো প্রথমে আমরা মান বসিয়ে দেই এ সেট আর বি সেটের, 3 4 5 আর হচ্ছে এ সেটের উপাদান, সংযোগ বা ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 4 5। এখানে যেমনটা বলছিলাম যা কিছু উপাদান আছে সবই নিতে হবে। 4 5 এই দুইটা উপাদান তো এখানেও আছে, তো তাহলে আর এক্সট্রা কিছু নেওয়া লাগছে না, অর্থাৎ প্রথম উপাদানে যা যা আছে প্রথম সেটে সেগুলো নিলে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। 3 4 5 আর হচ্ছে এ, কোনো উপাদানই যেন বাদ না থাকে, আর যদি একই উপাদান সবগুলোতেও থাকে তবুও একবারই নিতে হবে। তো এটাই হচ্ছে সংযোগ সেট নির্ণয় করার সিস্টেম। এ আর বি, এই ক্ষেত্রে এ আর বি এর যে সংযোগ সেট সেটা হচ্ছে 3 4 5 আর এ, এই সেটটা। আর একই সাথে আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্নে আছে হলো যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের গড় দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়াম হচ্ছে যে এমন একটা চতুর্ভুজ যেটার একজোড়া বিপরীত বাহুর সমান্তরাল। এই সমান্তরাল বাহু দুইটাকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করতে পারি। ট্রাপিজিয়াম এরকম হয়, এই টাইপের। এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল বাহুটা দুইটাকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করতে পারি। আর এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্ব, এটাকে সাধারণত এইচ দিয়ে প্রকাশ করা হয়। তো এই সমান্তরাল বাহু দুইটা এ আর বি আর লম্ব দূরত্ব যদি এইচ হয়, তো সেই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো সমান্তরাল বাহুদ্বয়ের গড় দৈর্ঘ্য অর্থাৎ a প্লাস বি বাই 2, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটার মান দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার, আর লম্ব দূরত্ব যেটা h দিয়ে প্রকাশ করা হয় সেটার মান দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো যেমনটা বলছিলাম সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি এর সাথে যদি হাফটা গুণ করে দেওয়া হয় তাহলে তো এ প্লাস বি বাই 2 হয়, সেটার মানই তো 12 সেন্টিমিটার দেওয়া আছে। তো
তো তাহলে এই অংশটুকু ইচ্ছা করলে আবার একটু গুণ করে মানে a+b/2 ওখানে যেভাবে আমরা লিখেছি সেভাবে দেখাতে পারো, আর না দেখালেও সমস্যা নেই। এই হাফ ইন্টু a+b এটার মান আমরা 12 বসিয়ে দিতে পারি, আর h এর মান হচ্ছে 7। তো এটা যেহেতু ক্ষেত্রফল, একক হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার লিখতে পারো যদি ইংলিশে লিখতে চাও। 7×12 = 84 স্কয়ার সেন্টিমিটার। তো এই হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। বন্ধুরা 9 নম্বরে যে প্রশ্নটা আছে ঠিক একই রকম একটা প্রশ্ন আমরা যে আগের ভিডিওটা করেছিলাম এমসিকিউ এর, সেই এমসিকিউতে একই রকম একটা প্রশ্ন ছিল। বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 15 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত ডিগ্রি? সমকোণী ত্রিভুজের তো একটা কোণ সমকোণ থাকেই, আর বাকি যে দুইটা কোণ সেই দুইটা তো সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি যে ছোট, কারণ সেই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি হবে। তো কোণ দুইটা, সেই কোণ দুইটার পার্থক্য বলা হয়েছে 15 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটা কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি ক্ষুদ্রতম কোণটাকে x ধরে নেই, মনে করি ক্ষুদ্রতম কোণটা নির্ণয় করতে বলেছে এজন্য সেটাকে x ধরে নিচ্ছি। যদি বৃহত্তমটা নির্ণয় করতে বলতো তাহলে বৃহত্তমটাকে x ধরতাম, তাহলে একটু সুবিধা পাওয়া যাবে। মনে করি ক্ষুদ্রতম কোণটি x ডিগ্রি। তো তাহলে বৃহত্তম কোণটা হবে হচ্ছে এর থেকে 15 ডিগ্রি বেশি, যেহেতু দুইটা কোণের পার্থক্য দেয়া আছে হলো 15 ডিগ্রি। সুতরাং বৃহত্তম বা অপর কোণ যাই লিখো, বৃহত্তম কোণটি হবে হচ্ছে x + 15 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের যে দুইটা সূক্ষ্মকোণ সেই দুইটার সমষ্টি তো 90 ডিগ্রি, তথ্যটা লিখে নিতে পারো। আমরা জানি এমসিকিউ করার সময় তো আর অত বিস্তারিত লেখার প্রয়োজন নাই, আমরা তো শুধু বোঝানোর জন্য দেখিয়েছিলাম, কিন্তু এখন এটা অঙ্ক আকারে করতে হবে, তো তথ্যটা লিখে দিলে ভালো হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। সমষ্টি 90 ডিগ্রি। ত্রিভুজের যেমন ত্রিভুজই হোক না কেন, তিনটা কোণ মিলে তো 180 ডিগ্রি হবেই। তো সমকোণী ত্রিভুজের যেহেতু একটা কোণ 90 ডিগ্রি থাকে, বাকি দুইটা মিলে আরো 90 ডিগ্রি হবে। তো তাহলে এখানে যে দুইটা কোণ, এই দুইটা সূক্ষ্মকোণ, সে দুইটার সমষ্টি তাহলে 90 ডিগ্রি হবে। সুতরাং বা প্রশ্ন মতে লিখতে পারো, সুতরাং x আর হচ্ছে তার সাথে x + 15 যোগ করে হবে, আচ্ছা এখানে সমীকরণ লেখার সময় একক লেখার প্রয়োজন নাই, কারণ সমীকরণের দুই পাশে একই রকম একক থাকে, একক দুই পাশ থেকে কাটা। x আর x হচ্ছে 2x, আর 15 তো ওই পাশে গিয়ে 90 সাথে বিয়োগ হয়ে যাবে, আমি একবারে বিয়োগ করে দিচ্ছি, 75 হবে বিয়োগ করলে। আর তারপর x = 2 এ পাশে এনে ভাগ, 75 কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 37.5 ডিগ্রি। x এর মান অর্থাৎ ক্ষুদ্রতম কোণটাই নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ক্ষুদ্রতম কোণটি শেষে কথা দিয়ে লিখে দিবে যে অর্থাৎ ক্ষুদ্রতম কোণটি হচ্ছে 37.5 ডিগ্রি। এটা 9 নম্বর প্রশ্ন। আর যে 10 নম্বর শেষ যে প্রশ্নটা আছে সেটা খুবই ছোট একটা প্রশ্ন, কোনো হিসাব কিতাব নাই এর মধ্যে। বলা হয়েছে যে মোট তথ্যের সংখ্যা n এবং যদি n জোড় সংখ্যা হয় তবে মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। মধ্যক নির্ণয়ের সূত্রটা শুধু লিখতে বলেছে, যেখানে n মানে হচ্ছে মোট তথ্যের সংখ্যা, সেটা হচ্ছে জোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয়ের আমরা জানি যে দুই রকম সূত্র হয়, যে n এর মান বা মোট তথ্য সংখ্যা যখন বিজোড় হয় তখন একরকম সূত্র, আর জোড় হলে আরেক রকম সূত্র। তো এখানে জোড়ের সূত্রটা লিখতে বলেছে। যেহেতু খুবই ছোট একটা প্রশ্ন, একটু টেনে হিচড়ে বড় করি, যে মোট তথ্য সংখ্যা n, প্রশ্নের কথাগুলো আবার লিখে নিচ্ছি, n
আর এখানে n হচ্ছে জোড় সংখ্যা, এখানে n জোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে কি? n যখন জোড় সংখ্যা হয় তখন মধ্যক নির্ণয় সূত্র হয় হচ্ছে এইরকম, মাঝখানের যে দুইটা পদ সেই দুইটা পদের যোগফলকে 2 দিয়ে ভাগ। তো মাঝখানের দুইটা পদ পেতে গেলে একটা হচ্ছে n/2 তম পদ, আর তার পরবর্তী পদ অর্থাৎ n/2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদ যোগ করতে হবে n/2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদের যোগফল, মাঝখানে যোগ আছে, আর সেই যোগফলটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এটা সূত্র আকারে লিখলে, যখন অঙ্ক আকারে করতে হবে তখন এইভাবে সূত্র লিখে মধ্যক নির্ণয় করি আমরা। আর যদি এমসিকিউ করার প্রয়োজন হয়, এমসিকিউ যদি সমাধান করতে বলে মধ্যক কত, জোড় সংখ্যক উপাত্ত যদি থাকে, অবশ্যই উপাত্তগুলো আগে সাজিয়ে নিতে হবে, জোড় বিজোড় যাই হোক না কেন, সাজিয়ে নিয়ে মাঝখানে যে দুইটা পদ থাকবে সেই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই মধ্যক পাওয়া যাবে। আর যদি বিজোড় সংখ্যক মধ্যক হয় সেই ক্ষেত্রে মাঝখানের যে পদটা সাজিয়ে নেওয়ার পর মাঝখানের যে পদটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মধ্যক। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।